একজন আইএএস অফিসার জেলে যাচ্ছেন শুনে অবাক হলেন না? তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার কলকাতা হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে এবং সেখানে শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্থার ঘরে কী রায় হয় সেটা আপনাদের জানাবো। আজকে নতুন বাংলায় সেই বিষয় নিয়ে এলাম। 2009 সালে মালদহ জেলায় পরীক্ষা হয়েছিল। পরীক্ষার ব্যাপারে নোটিফিকেশন জারি হয়েছিল। তারপর 2010-এ পরীক্ষা হয়, 2012-এ পরীক্ষা হয়। একটা করে পরীক্ষার হয় এবং সেটাকে বাতিল করা হয় নানান টেকনিক্যাল কারণ দেখিয়ে। 2014 শেষ পর্যন্ত পরীক্ষা হয়। সেই পরীক্ষার ভিত্তিতে শেষ পর্যন্ত 312 জনকে চাকরির দেওয়ার ব্যাপারে একদম নিশ্চিতভাবে রায় আসে 2024 সালে। তার মধ্যে অনেক মামলা টামলা হয়, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। সেইটা জাস্টিস রাজশেখর মান্তার ঘরে রাজ্য সরকার সহমত হন এবং ডিপিএসসির সহমত হন যে হ্যাঁ এদের চাকরিটা দিয়ে দেওয়া হবে। তারপরও রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ যায়, সুপ্রিম কোর্ট যায়, সেখানেও হেরে শেষ পর্যন্ত আবার সিঙ্গেল বেঞ্চে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে এসে সিদ্ধান্ত হয় যে না, এদের প্রত্যেককে আমরা চাকরিটা দেবো। কিন্তু শেষ পর্যন্ত এখনও চাকরিটা দেননি। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাস্টিস রাজশেখর মান্তা ডেকে পাঠিয়েছেন কমিশনার অফ স্কুলস, মানে শিক্ষা দফতরের যিনি কমিশনার, তাকে অরূপ রতন চক্রবর্তী সম্মত তিনি, এবং ডিপিএসসি মালদা জেলা যিনি ডিপিএসসির দায়িত্বে আছেন তাকে ডেকে পাঠিয়েছেন। এবং শুক্রবার কন্টেম্পট অফ কোর্টের শুনানি হবে এবং সেখানে তারা কি কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন তার স্পেসিফিক কারণ তাদের বাতলাতে হবে। এবং সেইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যদি আদালত তাদের যুক্তিতে তাদের কথাতে যদি তার মানে গ্রহণযোগ্যতা খুঁজে না পান, শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে কলকাতা হাইকোর্টের রায় শেষ পর্যন্ত একজন কর্মরত আইএএস অফিসার জেলে যাচ্ছেন। কি লজ্জাজনক পরিস্থিতি বলুন তো। ইলেকট্রনিক্স মিডিয়া এটা নিয়ে খুব বেশি আলোচনা হলো না যে শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের একজন কর্মরত আইএএস অফিসার তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত 3 মাসের জন্য কারাবাসের জন্য যাবেন। তাকে হয়তো তৈরি হয়েই আসতে হবে সেদিনকে আদালত কী রায় দেখেন। তাদের ফিজিক্যাল প্রেজেন্স কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্থা অর্ডার দিয়েছেন। আমি এই সমস্ত ঘটনাটার বিশদে বিস্তৃতভাবে শোনার জন্য গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে। সমস্ত ঘটনাটা ব্যাখ্যা করেছেন, কি বলেছেন শুনুন। নমস্কার সুদীপ্তবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি, একটা খবর পেলাম কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে এমন একটা পরিস্থিতি একটি মামলাকে কেন্দ্র করে শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত ব্যাপারে তৈরি হয়েছে, যেখানে বিকাশ ভবনে বসা স্কুল সার্ভিস মানে শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশন অরূপ সেনগুপ্ত এবং মালদার ডিপিএসসি চেয়ারম্যান একজন ভদ্রমহিলা, দুজনের 3 মাসের জেল হাজত হতে পারে। শুক্রবার দুপুর 2টো পর্যন্ত টাইম দেওয়া হয়েছে তাদের পার্সোনালি অ্যাপিয়ার করার জন্য। ঘটনাটা একটু বলবেন দর্শকদের জন্য? হ্যাঁ একদমই সঠিক শুনেছেন। বিষয়টা হলো 2009 মালদা ডিপিএসসি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল সেই সংক্রান্ত, যেখানে সেই রিক্রুটমেন্টে 26শে এপ্রিল 2024 সালে জাস্টিস রাজাশেখর মান্থা একটি আদেশ দেয় যে যারা মামলা করেছে এই ডেটের মধ্যে তাদেরকে আপনাদের নিয়োগ দিতে হবে, এবং এই আদেশ কনসেন্টে হয়। মানে মালদার যে আইনজীবী তারাও মেনে নেয়, মালদার চেয়ারম্যান আর কমিশনার অফ স্কুল এডুকেশন তারও মেনে নেয় যে এই অর্ডার আমরা মেনে নিচ্ছি। তারপরেও শুধুমাত্র কোর্টের অর্ডারকে অবমাননা করার জন্য এই যারা মামলাকারী বেকার যুবক যুবতী এদেরকে মানে হেনস্থা করার জন্য তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে, হেরে যায়। তারপরে আলটিমেটলি সুপ্রিম কোর্টেও মামলা করায়, সুপ্রিম কোর্টেও এরা হেরে যায়। তারপর হাইকোর্টে কন্টেম্পট হয়। হাইকোর্ট 19শে ফেব্রুয়ারি এনাদের সময় দেয় যে অনেক হলো, এবার আপনারা এদেরকে চাকরিটা দিয়ে দিন। আজকে এসে তারা বলছে যে চাকরি দিতে পারছি না। তার একটা অসুবিধা হলো, এই এরা তো এই পরীক্ষা তো 2010-এ একবার হয়েছিল, সেটা ক্যান্সেল হয়, 2012-তে হয়েছিল ক্যান্সেল হয়, আলটিমেটলি 2014-তে হয়। কিন্তু 2010-12 যেটা বাতিল হয়ে গেছে, সেই বাতিল পরীক্ষার অ্যাডমিট কার্ড আমাকে দিতে হবে। আমরা তখন কোর্টকে বলি যে দেখুন আমাদের তো বাতিল হয়ে 2014 সালে হয়েছে, তার অ্যাডমিট কার্ড আছে, যেটা 2010 আর 12-তে বাতিল হয়েছে, অ্যাডমিট কার্ড আমরা কোত্থেকে পাবো? তখনই জাস্টিস রাজশেখর মান্থা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এবং বলে এটা যে অ্যাকশনটা, এটা হলো ইন্টেনশনালি টু ফ্রাস্ট্রেট দি অর্ডার অফ দি হাইকোর্ট অ্যান্ড টু কজ প্রেজুডিস টু দি পিটিশনার্স, এবং বলে যে এইটা ডেলিবারেট এবং উইলফুল কন্টেম্প্ট, ইচ্ছাকৃত কোর্টের অর্ডারকে অবমাননা।
করেছে এবং এই জন্য অর্ডার দেয় যে কেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং মালদা ডিপিএসসি চেয়ারম্যানকে জেলে পাঠানো হবে না, সেটা শুক্রবার দুপুর 2টোর সময় ওনারা পার্সোনালি হাজির থেকে উত্তর দিয়ে এক্সপ্লানেশন দেবেন যে কেন জেলে পাঠানো হবে না। এবং সম্ভাবনা হতে পারে যে ধরুন আজকে কালকেই চাকরি সবাইকে দিয়ে দিল, কিন্তু যদি কোর্টকে স্যাটিসফাই করতে না পারে যে কেন এই এত দিন সময় লাগলো অর্ডার দেওয়ার পরেও, তাহলেও কিন্তু জেল এদের হতে পারে। মানে এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে একজন আইএস অফিসারের জেল হতে পারে শুধুমাত্র সরকারের এই কি বলবো ধ্যাসটামি বলা যেতে পারে, শয়তানির জন্য, চাকরি দেব না এই মানসিকতার জন্য। আচ্ছা, একদম। টোটাল শিক্ষার্থী মানে যাদের চাকরি হতে হতে আটকানোর চেষ্টা হয়েছিল 312 জন বোধহয়, না সংখ্যাটা? 312 জন। এবং এই 312 জন যারা শেষ পর্যন্ত চাকরি যদি পায়, চাকরি পাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে, হুম। এরা প্রথম অ্যাপ্লাই করেছিল কোন সালে? 2006 সালে? 2009 সালে। 2009 সালে যেহেতু বাম আমলে অ্যাপ্লাই করেছিল চাকরির পরীক্ষার জন্য, সেজন্য 2010-12 এই করতে করতে ব্যাপারটাকে ডিলে করা হয়েছিল। বলতে পারে। এবার ঘটনা হচ্ছে যদি চাকরি শেষ পর্যন্ত তারা পান, তারা ক বছর আর চাকরি করতে পারবেন তাহলে? তো বয়স তো দেখুন, ওভার হয়ে যাবে। একটা জিনিস দেখুন, আমি হয়তো আমার এরকমও অনেকে পাবেন যে হয়তো 1 বছর চাকরি করছে, যার 20 বছর চাকরি, 15 বছর মিনিমাম চাকরি করার কথা। এই যে বা যে কেউ চাকরি করবে 10 বছরও কম হলে সে পেনশনটা পাবে না। তাই সারা জীবন এই মামলা করে গেল যেখানে তার কোনো দোষ নেই, তার মানে সরকারের হেনস্থা করার পিছু কারণে আজকে একটা লোক চাকরি পাচ্ছে, কিন্তু এরকমও হবে সে হয়তো পেনশন বা গ্র্যাচুইটি কিছু পাবে না। এটাও কিন্তু এক ধরনের ট্যাকটিক্স। আপনাকে আমি বলে দিচ্ছি যে অর্ডার হবে, আমি আরো দেরি করব যাতে আমার, যদি দেখুন 300 জনের মধ্যে যদি 50 জনকেও আমাকে পেনশন দিতে না হয়, আলটিমেটলি গিয়ে কিন্তু আমার অনেকটা টাকা বেঁচে যায় সরকারের। এইটা হলো উদ্দেশ্য, আর কিচ্ছু না, আমার আরেক অন্যতম উদ্দেশ্য। আমার আরেকটা ব্যাপার একটু জানা, সেটা হচ্ছে ধরুন মামলাটা হয়েছে কবে, প্রথম কোন সালে? 2014 সালে পরীক্ষা হওয়ার আগে না পরে? প্রথম মামলা হয় 2014 সালে, পরীক্ষার 2014 যখন সালে। অ্যাডমিট কার্ড হয় তখন। এবার এই 2014 থেকে 2024, এই প্রায় 10 থেকে 11 বছর, প্রায় 10 থেকে 11 বছর এই এই মামলা লড়তে সরকারের আদালতের কত সময়, সরকারের অর্থের কোষাগারের কত সময় ব্যয় হয়েছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। মানে আমি 312 জনকে চাকরি দেব না বলে হয়তো 312 লক্ষ টাকা খরচা করে দিলাম সরকারি কোষাগারের। অবস্থা তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমার আজকের এই ঘটনাটা প্রেক্ষিতে বারবার মনে হচ্ছে। ঠিক আছে, এবং শুধু এটা কিন্তু শুধু মালদা নিয়ে হয়নি, এটা কিন্তু নর্থের নিয়েও এই সেম ঘটনা। নর্থের চেয়ারম্যানকেও কিন্তু শুক্রবার বলেছে হাজির থাকতে হবে, কেন ওনার জেল হবে না, এই সেম আচ্ছা, বিষয়ে। 4টে জেলা তো বোধহয়, নর্থ না, 24 পরগনা, আপাতত মালদা আর নর্থ নিয়ে হয়েছে। সাউথ 24 পরগনা, হাওড়ার কি অবস্থা? দেখুন, সাউথের একটি মামলা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, ওটা নিয়ে হয়নি। আর হাওড়ার ক্ষেত্রেও এই অর্ডার হয়েছিল, এখনো অবধি যা খবর হাওড়া সেই অর্ডারটাকে মেনে নিয়েছে। আচ্ছা, আর মানে আমি বলছি যে এই মামলাটা লড়তে তো ধরুন হাইকোর্ট হয়ে, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর বোধহয় সুপ্রিম কোর্ট হয়ে শেষ পর্যন্ত আবার জাস্টিস রাজশেখর হ্যাঁ, মান্তার ঘরে হ্যাঁ, এসছে। হ্যাঁ, একদম একদম। মানে এত আইনি প্রক্রিয়ায় হাজার হাজার টাকা ঢেলে, লক্ষ লক্ষ টাকা ঢেলেও শেষ পর্যন্ত নবান্নের মুখটা আরেকবার পুড়লো এবং শেষ পর্যন্ত একজন আইএএস অফিসারকে জেলে যেতে হলেও হতে পারে। হ্যাঁ, এবার ওনারা এক্সপ্লেনেশন দেবেন যে কেন ওনারা এই অর্ডার কমপ্লাই করতে টাইম মতন কি অসুবিধা ছিল। সেটার উপর ডিপেন্ড করবে, এটা জজ সাহেব বিচার করবেন যে সে এক্সপ্লেনেশন গ্রহণ করবেন কি করবেন না। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।